তাদের ঘূর্ণনে, তাদের ট্রান্সফারে, এগুলিতে ব্যবহৃত হয়। তাহলে বাকি অংশটা শুধু সে মুক্ত শক্তি হিসেবে আদান প্রদান করে থাকে। তো এই যে যতটুকু শক্তি সে বিভিন্ন বিক্রিয়ায় বা বিভিন্ন প্রসেসে সে ব্যবহার করে সেটাকে বলে মুক্ত শক্তি। তো মুক্ত শক্তি জি, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? জি ইকুয়াল হচ্ছে এইচ মাইনাস টিএস। একটু মনে রাখতে হবে, যেহেতু আমরা এখন সম্পূর্ণ মানে যেগুলো ফিজিক্যাল অংশ সেগুলিতে আমরা সব ডিটেইলস আছে। জি ইকুয়াল এইচ মাইনাস টিএস। এখানে এইচ হচ্ছে এনথালপি, টি হচ্ছে পরম তাপমাত্রা, আর এস হচ্ছে এনট্রপি। তাহলে এই মুক্ত শক্তি জি ইকুয়াল হচ্ছে এইচ মাইনাস। একটা হচ্ছে আমরা হেলমহোল্টজ এনার্জি বলি, এটা হচ্ছে মুক্ত শক্তি গিবস এনার্জি বা গিবস এনার্জি। এটাকে গিবস মুক্ত শক্তি বলে। আরেকটা আছে হেলমহোল্টজ এনার্জি, হেলমহোল্টজ মুক্ত শক্তি বলে। সেটা হচ্ছে আমাদের প্রকাশ করা হয় এ দিয়ে, এই ইউ মাইনাস। একটু ডিফারেন্স দেখি, আমরা আগে বলছিলাম যে একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে ইউ, স্থির আয়তনে হয়, অর্থাৎ এখানে আয়তনটা স্থির আর এখানে চাপ স্থির। এই দুইটা ক্ষেত্রে আমরা দুই ধরনের মুক্ত শক্তি পাই। একটা চাপ, সেগুলিকে আমরা একটু একসাথে ট্রাই করবো, কারণ এখান থেকে আমরা হ্যালো, সাউন্ড কম আসতেছে নাকি? আমার এখানে তো সাউন্ড ক্লিয়ার। তাহলে শুধু আমি সূত্রগুলি বলি, সাউন্ড হয় না? একবারেই কম। আমার এখানে ঠিক আছে, অনেকের এখানে নাকি যাচ্ছে না। আপনারা একটু, যাদের এখানে সমস্যা হচ্ছে, একটু রিকানেক্ট করেন, তাহলে ঠিক হয়ে যাবে মনে হয়। আমার এখানে তো ঠিক আসতেছে। আচ্ছা, যদি রেকর্ডেড থাকে অন্তত। হ্যাঁ, রেকর্ডেড হচ্ছে, সমস্যা নেই। পরে হয়তো একটু চেক করা যাবে, যদি সমস্যা হয় তাহলে একটু রিপিট করবো কিনা। ওকে, আচ্ছা আমি লিখি, অন্তত লেখা দেখ বুঝতে পারবো। প্রথম যে সূত্রটা ছিল সেটা ছিল ডি। আমরা যে চারটা সূত্র লেখার কথা ছিল, আমি সেটা আগে লিখি, এটা আমার ম্যাক্সওয়েলের সূত্রের জন্য লাগবে, এটা আমরা পরে লিখতেছি। তাহলে চারটা সূত্র আমরা ম্যাক্সওয়েলের জন্য পড়তাম, সেটা হচ্ছে ডি ইউ মনে রাখাটা কিন্তু আমরা বলবো, সমস্যা নেই। এই চারটা সূত্র একটু কষ্ট করে হলে মনে রাখতে হবে, আমি সহজ সূত্র বলে দিব, সমস্যা নেই। এখানে মূলত ইউ অভ্যন্তরীণ
শক্তি জি হচ্ছে মুক্ত শক্তি, এটা হচ্ছে মানে কি যে আর এটা হচ্ছে হেলমজ এনার্জি, হেলমজ মুক্ত শক্তি। এই চারটার পরিবর্তনগুলি হয় মূলত টিডিএস আর পিডিবি এদের অভ্যন্তরীণ। ফলে এখানে আমরা সহজে মনে রাখার জিনিসটা হচ্ছে আমরা এই প্রথম যদি গিভস এসটিভি এফস এরকম যদি আমরা মনে রাখি তাহলে সহজে আমরা বুঝতে পারি যে এটা কিভাবে মনে রাখবো। আর আরেকটা তো পিএস মানে পার্সোনাল সেক্রেটারি, পিএস এর আগে মাইনাস বলবে আর বাকি সবার আগে প্লাস বলবে, অর্থাৎ যেখানে পি আছে আগে সেখানে শুধু মাইনাস বলবে, এখানে একটা মাইনাস বলবে। এসপি পিএস, পিএস এর আগে মাইনাস বলবে, যেখানে পিএস আছে সেখানে মাইনাস বলবে, আর যেখানে টি আর পিএস সেখানে প্লাস বলবে। এটা কিছু জানতে হবে। তো এখানে আর একটা দুটো জিনিস বিষয় হচ্ছে আমাদের এই ডেল জি এবং ডেল অনেক কম হয়, কিছু শোনা যায় না। হ্যালো, সাউন্ড কি একদমই কম হয়? আর একটু জোরে বললে শুনতে পাই নাকি? হ্যালো, এখন কি ঠিক আছে? এখন ক্লিয়ার। আপনি যখন মুভ অন ওই পাশে তখন সাউন্ড কম আসে। আর প্রবাবলি নেট ইস্যুস তো, যার কারণে হলো একটু কেটে কেটে আসে, এই জন্য সাউন্ড ইয়ারফোনের কারণে কি? আচ্ছা ঠিক আছে, আমি ওকে তাহলে আমি একটু আস্তে স্লো বলি, তাহলে মনে হয় যে সমস্যা হবে না। জি ভাইয়া। আচ্ছা এখন তাহলে এই কয়টা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল ইকুয়েশন বলে, মূলত এই চারটাকে ম্যাক্সওয়েল ইকুয়েশন বলে। ম্যাক্সওয়েল ইকুয়েশন দ্বারা আমরা এগুলিকে এক্সপ্রেস করতে পারি আর কি, এই চারটার অভ্যন্তরীণ রূপান্তর। পিভি আর টিএস এটা মূলত হচ্ছে এসডিটি এনট্রপির একটা প্রসেস, আর এটা হচ্ছে বা যে কোনো টি আর এস মিলে যেটা হয় সেটা মানে হচ্ছে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ, এটাও কাজ দুইটা কাজের যে ডিফারেন্স বা শক্তির যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমাদের হয়তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ অথবা মুক্ত শক্তির চেঞ্জ অথবা এনথালপির চেঞ্জ অথবা হেলমজ ফ্রি। এখান থেকে আমরা মেইনলি পড়বো হচ্ছে এই ডেল জি পরিবর্তন, ডেল এইচ এর পরিবর্তন কখন, এখান থেকে একটু খেয়াল রাখবো। যে ডেল জি কখন পূরণ হবে কিনা। তাহলে ডেল জি যদি ইকুয়াল 0 হয়, হ্যালো জি ভাইয়া অনেক আটকে ধরতেছে। যেমন আপনি যখন বলছেন যে ডেল জি 0 থেকে বড় হবে, তখন আমরা শুনতেই পাই নাই। তার মানে নেটটাই আমার এখানে প্রবলেম করে কিনা, এটাই হবে নেটওয়ার্ক। হ্যাঁ আচ্ছা তাহলে একটু কষ্ট করে শুনতে হবে, যদি প্রবলেম হয় তাহলে আমরা না হয় নেক্সট যদি কারো কোশ্চেন থাকে আমরা আবার আলোচনা করবো, সমস্যা নেই। তো এখন আচ্ছা ডেল জি গ্রেটার দেন যদি 0 হয় তাহলে কি একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি না, কেউ বলতে পারেন? ডেল জি পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত হবে না। হ্যাঁ হ্যাঁ মানে ঠিক আছে, এটা মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা জানি হ্যাঁ একটা জি বলেন। তড়িৎ রসায়নে তো স্যার পড়া হয়েছিল যে যদি গিবস ফ্রি এনার্জি 0 মানে পজিটিভ আসে তাহলে তো এটা আমাদের স্পন্টানিয়াসলি ঘটবে না রিঅ্যাকশন গুলো। হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে এটা বুঝতে পারি, যেমন এসডিটি মানে হচ্ছে এনট্রপি আর এটা হচ্ছে পিভি এনার্জি। তাহলে আমরা জানি একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত তার মানটা
থাকবে, অথবা 0 হয় তাহলে এটা হবে স্বতঃস্ফূর্ত। যদি ইকুয়াল 0 হয়, তাই না? আর যদি লেস 0 হয় তাহলে অস্বতঃস্ফূর্ত। তো এখানে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে মনে হয় যে প্রবলেম হবে না। বলার নাই, তাহলে এই সূত্র থেকে আমরা এনাফ ইনফরমেশন পাই যে ডেল এইচটা কি। এটা মূলত এনথালপি। তো এনথালপি এখানে আমরা আগে যেটা আলোচনা করছি ওইটুকু এনাফ। শুধু এখানে ডেল জি থেকে আমরা কিভাবে আমরা বুঝতে পারি যে একটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, এটা সেখানে মূল টপিক। তারপরে একটু সহজে মনে রাখা যায় এইভাবে, ইউটিউব, গিভস, এইচটিভি অ্যাপস, আমি এভাবে মনে রাখি আর কি। আর যখন পি অথবা এস আগে আসে তখন একটা মাইনাস করে, এখান থেকে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। আশা করি। তো এখান থেকে আমরা আসার এনট্রপির সাথে যে আমরা তৃতীয় সূত্রের কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন পরম শূন্য তাপমাত্রার দিকে একটা সিস্টেম যেতে থাকে তখন তার এনট্রপির মান তাপমাত্রায় এনট্রপির মান থাকে, শুধুমাত্র পরম শূন্য তাপমাত্রায় এনট্রপি 0 হয়। এটুকু বললে ইনশাআল্লাহ আশা করি যে কভার হবে। এরপর যদি আমরা এমসিকিউ প্র্যাকটিস করি তখন আমরা কিছু প্রবলেম নিয়ে আসবো। ধন্যবাদ আজকে সবাইকে। কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার ডেল এস মনে হয় বাকি ছিল, ডেল এস, ডেল এইচ, হ্যাঁ ডেল এইচ, ডেল এস, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি আর কি। ডেল এ আর ডেল এস হচ্ছে এনট্রপির পরিবর্তন। তাহলে এনট্রপি যদি আমরা লিখি না কিন্তু কথায় আমরা বলছি আর কি যে এনট্রপি ডেল এসটা যদি বলি ডেল এস এস মানে এনট্রপির পরিবর্তন। আমরা যদি সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বিশৃঙ্খলা বাড়ে, তার মানে বিশৃঙ্খলা বাড়বে কখন? এটা যদি প্লাস হয় তাহলে স্বতঃস্ফূর্ত, যদি মাইনাস হয় তাহলে অস্বতঃস্ফূর্ত। এটা নরমালি হয় না। যেমন আমরা যদি ওই ইলেকট্রোলাইসিস যে বিক্রিয়াগুলি আছে বিদ্যুৎ প্রবাহ দিয়ে তারপরে হচ্ছে আমরা আয়ন থেকে ধাতুগুলি সেপারেট করে থাকি। যেমন ধাতুর যে বিশুদ্ধন প্রক্রিয়া আছে সেখানে আমরা বিদ্যুৎ দিয়ে তারপরে হচ্ছে বিক্রিয়া উল্টো বিক্রিয়াটা ঘটাই। অস্বতঃস্ফূর্ত যদি ডেল এসটা ঋণাত্মক হয়। তাহলে যদি একটা উদাহরণ দেয় যে কেউ ইলেকট্রোলাইসিস করে জিঙ্ক ক্লোরাইড থেকে জিঙ্ক আয়ন মুক্ত করলো, সেটা কি ধরনের প্রক্রিয়া? সেটা কি ডেল এস বাড়বে না কমবে? মানে ডেল এস মান কি ধনাত্মক না ঋণাত্মক? তো সেক্ষেত্রে যেহেতু এটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া আমরা এটা হচ্ছে ডেল এসটা ঋণাত্মক। আর ডেল এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন। তাহলে এনথালপির এই সূত্র থেকে আমরা বুঝতে পারি এনথালপির পরিবর্তন যদি ধনাত্মক হয় তার মানে সেখানে মানে এটার মানও কমতে পারে অথবা ডেল পি এটার মানও কমতে পারে। যদি কমে তাহলে ঋণাত্মক, যদি বাড়ে তাহলে ধনাত্মক। তো যোগফলের কারণে যদি ডেল এসটা পজিটিভ হয় তার মানে তাপ উৎপাদী, আর যদি নেগেটিভ হয় তাহলে তাপ হারি। এটা একটা বিক্রিয়ার সিস্টেমে তাপ উৎপাদী আর তাপ হারি এটাকে নির্দেশ করে। সরি মানে ডেল এসটা যদি ঋণাত্মক হয় তাহলে তাপ উৎপাদী, আর যদি ধনাত্মক হয় তাহলে তাপ হারি। এটা হচ্ছে তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়া নির্দেশ করে বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে। আর ডেল এইচ বের করার জন্য আমরা হচ্ছে ওই যে এস এর সূত্রগুলি অ্যাপ্লাই করতাম। তো এখন যেহেতু ম্যাথ আসবে না তাহলে আমরা একটা ডিটেইলসে আর যাইনি। তো মেইনলি হচ্ছে একটা সূত্রে ডেল এস দ্বারা আমরা বুঝতে পারি যে ডেল এস এর মান যদি পজিটিভ হয় তার মানে এটাকে তাপ দিলে এটা সামনের দিকে যাবে, আর যদি ডেল এস মান ঋণাত্মক হয় এটাকে তাপ
এটা উল্টা তাপ উৎপন্ন করবে, ফলে তাপ যদি দেই তাহলে পিছনের দিকে যাবে। এটা আমরা ডিটেলস করতে পারবো আমরা যখন সাম্যাবস্থার বিক্রিয়াগুলি করবো তখন। এই জন্য আজকে আর এটা ডিটেলস এখানে আলোচনা করবো না। ভাইয়া এনট্রপি জিরো হইলে কি পরিবেশ বান্ধব হবে প্রসেস? এনট্রপি জিরো মানে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এটা সাম্যাবস্থায় আছে। যেমন ডেল জি যখন জিরো হয় তখন সাম্যাবস্থায় আছে, আর ডেল এস জিরো মানে একটা সাম্যাবস্থায় আছে। তবে শুধু এস ইকুয়াল যদি জিরো বলে তার মানে এটা হচ্ছে 0 কেলভিন তাপমাত্রায় আছে, মানে পরম 0 তাপমাত্রায় আছে। শুধু এস আর ডেল এস দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, মানে এস ইকুয়াল জিরোর একটা মিনিং আর ডেল এস ইকুয়াল জিরোর আর একটা মিনিং। এটা মানে হচ্ছে জিরো মানে বিশৃঙ্খলা নাই। হ্যাঁ না না, এস জিরো মানে কোনো বিশৃঙ্খলাই নাই, মানে এটা হচ্ছে ওকে সলিড অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে। আর কিন্তু ডেল এস জিরো মানে একটা সিস্টেমের কোনো পরিবর্তন নাই আর কি, সিস্টেম যেভাবে আছে সেভাবে আছে, মানে সিস্টেমের মধ্যে কোনো শৃঙ্খলা বাড়েও নাই কমেও নাই, মানে বিশৃঙ্খলা তৈরি হয় নাই বা আগে যেমন ছিল তেমনই আছে। ডেল এস মানে হচ্ছে পরিবর্তন, মানে বিশৃঙ্খলার কোনো পরিবর্তন নাই, আগে যেমন ছিল। ওকে, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন? তাহলে আজকে এখানে থাক। আমরা ইনশাআল্লাহ এইগুলির যেহেতু এখন অ্যাভেলেবল নাই, এমসিকিউ নাই, আমরা কালেক্ট করে ইনশাআল্লাহ স্টাডি বাইরে প্রশ্ন করতাম। এখন কোশ্চিন প্যাটার্ন কেমন হবে এটা নিয়ে কনফিউজ, যে ম্যাথ যেমন বয়েলের যে ম্যাথ গুলো ছিল আমাদের, বেলুনের ম্যাথ গুলো ছিল, বা ওই যে হাইড্রোজেন গ্যাস ফুলে আকাশে উড়াইলে বেলুনটা ফাটবে কিনা, এই ম্যাথ গুলো কি আসতে পারে এই টাইপের ম্যাথ? তখন অ্যান্সার করবো কেমনে উইদাউট ক্যালকুলেটর? আসতে পারে, তবে সেখানে এক্সাক্ট মানটা চাইবে না, এটা হবে কিনা ঘটবে কিনা এরকম আসতে পারে। তো এখান থেকে কন্ডিশন থেকে বোঝা যাবে যে আমরা যদি জি ভাই, আমি গ্যাসের সূত্রগুলো বাসায় পড়তেছিলাম, গুগল স্যারের বই থেকে পড়তেছিলাম। তো পড়ার টাইমে আমি অনেকগুলো ম্যাথ দেখলাম যে আমি হাতে সলভ করতে পারছি না, মানে এরকম অনেক প্রবলেম পাচ্ছিলাম। ওই রকম গুলি নরমালি আসে না, তবে ম্যাথ আসে। কেমিস্ট্রিতে কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন ফিজিক্যাল কেমিস্ট্রির পার্টটা যদি আমরা বলি সেখানে ম্যাথ আসাটাই স্বাভাবিক। তো সেখানে গ্রাফ থেকে একটা দিতে পারে, তবে এখানে মোটামুটি ভ্যালুগুলি এমন ভাবে দেওয়া থাকে, যেমন একটা আছে 10 টু দি পাওয়ার 12, একটা আছে 10 টু দি পাওয়ার -12। দিছে পরেরটার মান তো ভাইয়া 12 হবে যদি লগ থাকে। তাহলে এই দুটা কি মানে কারো মানে এখন না না, এখন এটাই তো বুঝতে হবে যে এইটার মান আর এটার মান আমরা যদি ম্যাথ করি তাহলে তো এত ডিফারেন্স হবে না। যে তো আমরা অন্তত এটা থেকে বুঝতে পারবো যে আসলে সিস্টেমটা কোন দিকে যাচ্ছিল, এটা কি ধনাত্মক দিকে যাবে নাকি আসলে কমবে ইয়ার দিকে যাবে। জি ভাইয়া, পারবে না কমবে, এই ধরনের ইয়েটা বেশি আসে। কিন্তু এমন কনফিউজিং আসবে না যে দশমিক এক ঘর এদিকে একটা মান কম বেশি করবে, এরকম না। তো ওইখান থেকে বোঝা যাবে যে আসলে মানটা কি হইতে পারে, তো গেস করা যায় আর কি। যেমন আমরা যদি আজকে গ্রাফ গুলি আলোচনা করা হয়েছে কিনা, এই যে আমরা ইয়ার যে গ্রাফ গুলি আছে, যদি বলে এক্স ইকুয়াল kt, তো এই একটা গ্রাফ আছে, তারপরে আবার আছে মানে যদি y ইকুয়াল 1/x হয়, তো এই ধরনের গ্রাফ যদি আসে সেই ক্ষেত্রে কোনটা কি মিন করে বা এটা গ্রাফটা কি হবে, এটা কি এরকম হবে নাকি এরকম হবে। তো এখান থেকে আমরা এই গ্রাফগুলি ভালো করে যদি বুঝতে পারি তাহলে এখান থেকে আমরা গেস করতে পারবো যে আসলে মান যদি এক্স এর দিকে মান কোনটা বাড়ে বা কমে তাহলে ওয়াই এর দিকে মানটা কি কমবে না বাড়বে। যেমন একটু আগে তাপ হারি বা তাপ উৎপাদী বিক্রিয়াটা যদি দেখি তাহলে দুইটা ঠিক দুই রকম মিন করে। যেমন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জি ভাই এরকম পাই, তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে এরকম হবে। জি জি হ্যাঁ, তাহলে এরকম হবে আর কি। তো যদি গ্রাফ আগের আসে এরকম আসতে পারে, অথবা যদি মান দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আগের মান থেকে পরের মান কি কমলো না বাড়লো, এরকম বোঝা যাবে আর কি। আর দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়ারের প্লাস মাইনাসই চেঞ্জ করে। তো পাওয়ারের প্লাস মাইনাস চেঞ্জ করা মানে 1000 গুণ মানে মান কম বেশি হয়, এই ক্ষেত্রে বোঝা যায় আর কি, না হলে তার কেউ সলভ করতে পারতো না। জি ভাইয়া, আশা করি যে ওইরকম ক্রিটিক্যাল কিছু দেবে না আর কি। এখন যেহেতু আর প্রিলিমিনারি কোশ্চেন এরকম হয়নি, সো এখন আমরা গেস করতে পারতেছি না যে আসলে কতটুকু ইয়া করবে। তো এই ক্ষেত্রে আমাদের সেফ জোন হচ্ছে যে আমরা অ্যাডমিশনের যে কোশ্চেনগুলি সেগুলো যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমাদের সারা যেহেতু কোশ্চেন করে, এবং সত্যি বলতে
আমার একজন স্যারই হচ্ছে আমার কাছ থেকে বই নিয়ে একটা কোশ্চেন করছিলেন, বিগত একটা বেশি আছে। তো আপনারা ধরে রাখতে পারেন যে সময়ের সুযোগ ভালো থাকলে আমাদের ভার্সিটি স্যাররা ইয়ে করতে পারে। তো ঢাকা ভার্সিটি কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলে মনে হয় যে একটু ফিডব্যাক ভালো পাবেন আর কি, আশা করি। ওকে ভাইয়া, ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম সবাই।